জন্য থ্যাংক ইউ। আচ্ছা আপনি বলুন, মোটারা কি মানুষ হয় না? তা বলে তুমি নয় রাধা, তোমার জায়গা অন্য কোনো মহিলা থাকলে তার জন্য আমি এইভাবেই প্রোটেস্ট করতাম। মুখ বুঝে অন্যায় সহ্য করার ছেলে কৃষ ব্যানার্জি নয়। আই গেস সেটা তুমি এতদিনে জেনে গেছো। আপনাকে তো রোজই আমি নতুন করে জানছি, নতুন করে চিনছি গোমরামুখ। আর এটাও বুঝতে পারছি আমি কোনোদিনই আপনার জীবনে বিশেষ কেউ হয়ে উঠতে পারবো না, আর 5 জনের মতো সাধারণই থেকে যাব। রাধা, এসব কি হচ্ছেটা কি? নিজের চুলগুলো সামনে রাখতে পারছো না? তুমি তো দেখছি নিজের ব্যালেন্সও রাখতে পারছো না, নিজের চুলও সামনে রাখতে পারছো না। সরি সরি, আসলে হঠাৎ করে এত হাওয়া দিচ্ছিল না, আমি ফাইনালি নেট কানেক্ট হয়ে গেছে। এই মমকে মেলটা পাঠিয়ে দিই। আন্টি, ক্রিশ আমার মেলের রিপ্লাই করেছে। রিয়েলি? কখন এলো মেলটা? কখন? এই তো এই জাস্ট ঢুকলো। কি লিখেছে দেখো। দাঁড়াও দেখ। লিখেছে যে ও সেফলি ওখানে ল্যান্ড করে গেছে, ফ্যাশন উইকে কাজের জন্য একটু বিজি আছে আর হোটেলেই আছে, আর ওখানে রোমিংয়ের কিছু প্রবলেম হচ্ছে তাই জন্য ফোন অফ রেখেছে, ও একটু পরে ফোন করছে। আর রাধা? রাধা কোথায় আছে, কি করছে, সেই সব কিছু লেখেনি ও? রাধার ব্যাপারে তো কিছু লেখেনি, কিন্তু আমার না একটা ডাউট হচ্ছে আন্টি। ডাউট? কিসের ডাউট? তুমি তখন বললে না আমাকে এয়ারপোর্টে ফোন করে একবার খবর নিতে, আমি খবর নিলাম, আর ওরা বলছে যে আজকে কৃষ ব্যানার্জি বা রাধারানী ব্যানার্জি বা বেরা এই নামে কেউ সিঙ্গাপুরের কোনো ফ্লাইটে তো ওঠেইনি। আর শুধু সিঙ্গাপুর কেন, মানে ওরা ইন্ডিয়ার বাইরেই কোথাও যায়নি, ইমিগ্রেশন লিস্টে ওদের কোনো নামই নেই। হোয়াট? ওরা সিঙ্গাপুরে যায়নি? ইমেলে তো বলছে সেফলি সিঙ্গাপুরে ল্যান্ড করেছে। কোথায় গেছে ওরা? সেটাই তো, গেল তো গেল, কৃষ আর রাধা কোথায় গেল? তখন জানো তো দিব্যেন্দু আঙ্কেল একটা গেস করলো, আমাকে বললো যে কৃষ আর রাধা কাটুয়া চলে যায়নি তো। বেলা হয়ে গেছে বলো তো, তুমি এখনো ঘুমাচ্ছ? ও আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? দাঁড়ান, আমি আপনার জন্য তোয়ালে, ব্রাশ আর পেস্ট বাথরুমে রেখে দিচ্ছি, আর এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। হ্যাঁ, সে কি বংশীবদন দা অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ বুঝতে পারছি, দেশের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আরে শুনলাম তো, হ্যাঁ বুঝেছি, সব বুঝেছি। দেখছি কি করা যায়। হ্যাঁ রাখ এখন ফোনটা। হ্যাঁ। হায় কপাল, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি? বাবা, কেন কপাল আবার কি করলো? হ্যাঁ, কে তোমার পাকা ধানে মই দিল গো? দিব্যি তো কাল থেকে ফুরফুরে মেজাজে আছো মেয়ে জামাই নিয়ে, আর এই দাসীবাদী তাকে এই করো ওই করো বলে 5 মাস খাটাচ্ছ। হ্যাঁ, সেই মেয়ে জামাইয়ের সঙ্গে একটা রাত কাটাতে না কাটাতেই তো আমাকে এখন ছুটতে হবে। ফোন এসে গেল। কার ফোন বাবা? কোথায় যেতে হবে তোমাকে? ওই যে আমাদের কাপড় সাপ্লাই দেয়, ওই তাঁতিপাড়ার বংশীবদন দাদা, চিনিস তো? হ্যাঁ চিনি তো। সে দেশের বাড়িতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, বুঝলি? পয়লা বৈশাখের দিন আমার দোকানে আসার কথা ছিল, তো যা ধার বাকি আছে সব নিয়ে যাওয়ার কথা ছিল। এখন চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, আমি যেন গিয়েও দেশের বাড়িতে টাকা পৌঁছে দিয়ে আসি। কি বল দেখি, এখন ওর সেই গ্রামের বাড়িতে যাওয়া মানে তো আমার ফিরতেও 2 দিন দেরি হয়ে যাবে। এই পয়লা বৈশাখের দিনই আমার ফিরতে হবে, তাও ফিরতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। টাকার অভাবে যদি চিকিৎসা না হয় তাহলে তো আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না রে মা। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আপনি যান, গিয়ে টাকা দিয়ে আসুন, এখানে আমরা সবকিছু সামলে নেব। এই যে তুমি আমার অভয় দিলে কৃষ বাবা, আর আমার কোনো ভাবনা নেই। তাহলে আমি আজই বেরিয়ে পড়ি, কি বল রাধামা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বেরিয়ে পড়ো, এখানে বাদবাকি সব আমরা সামলে নেব। আর পয়লা বৈশাখের দিন যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই করি। লক্ষ্মী রে, একটা কাজ করতো মা, আমার দুখানা জামা আর একটা ধুতি একটা থলে পুড়ে দিয়ে দে আমাকে, আমি বরঞ্চ বেরিয়ে পড়ি। কৃষ বাবা, সব কাজকর্ম ফেলে তুমি আমাদের কাছে এলে, ভেবেছিলাম কদিন তোমাদের সঙ্গে খুব হইহুল্লোড় করবো, সে আমার কপালে লেখা নেই বাবা। এখানে ওরা রইল, ওরা তোমার যত্নার্থীর কোনো অভাব রাখবে না। তুমি এখানে থেকো, যে তোমার যা যা দরকার সব আমি আনিয়ে রেখেছি, আরও সব আসছে, বুঝেছো তো? রাধামা, তুই একটু দেখিস। মনোরমা, আমার কৃষ বাবার যেন যত্নার্থীর কোনো ত্রুটি না হয়, দেখো। আমি তাহলে একটু চান টান করে দুটো মুখে দিয়ে বেরিয়ে পড়ি, নাহলে আবার দেরি হয়ে যাবে, আজকে আর পৌঁছতে পারবো না। হ্যাঁ, সাবধানে থেকো তোমরা, কেমন? আচ্ছা। রে, রাধার বাবা কদিন থাকবে না, এই তো আমার সুবর্ণ সুযোগটা ছিল। ইস, বিনাটা যদি এই সময় থাকতো তাহলে বেশ মজা হতো। একেবারে কৃষকে হাতে করে নিয়ে সামনের বৈশাখেই দুটির বিয়ে দিয়ে দিতাম। আসতে পারি? আরে মিসেস ব্যানার্জি যে, আসুন আসুন আসুন, বসুন। হ্যালো মিস্টার সোম। আচ্ছা, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে একটা ফোন করেই তো ডেকে নিতে পারতেন। এইটা আবার কি কষ্ট বলুন, অনেক বেশি কষ্টে এখন প্রত্যেকটা দিন আমাদের কাটাতে হচ্ছে। কি হয়েছে মিসেস ব্যানার্জি? সিরিয়াস কিছু? মানে আপনার এরকম স্ট্রং পার্সোনালিটি, আপনার মুখে তো এই ধরনের কথা আগে শুনিনি, সেই জন্যই ভাবছিলাম। না, আসলে শুভেন্দু কিছুদিন ধরেই অসুস্থ, মানে ডিপ্রেশনে ভুগছে। আমিও খুবই টেনশনে আছি আর কি। ট্রিটমেন্ট করাচ্ছেন তো? ডক্টর কি বলছে? কিন্তু সেরকম কোনো সাচ ইমপ্রুভমেন্ট নেই, মানে মাঝে মাঝে, মানে সবসময় না, মানে ইনসেন বিহেভ করছেন। হঠাৎ মাথায় কি এটা ঢুকে যায়, সেটা সে করবেই, রাইট রং গুড ব্যাড, মানে ওকে মানে কেউ কিছু বলতে পারবে না, মানে কারোর বারণও শুনবে না। বুঝতে পারছেন কি অবস্থায় আমি আছি? মিস্টার সোম, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ। বলুন না, কি বলবেন? দেখুন, শুভেন্দু হঠাৎ ঠিক করেছে ও বোধহয় একটা উইল করবে বা বিশেষ কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে, তো সে তো আপনাকে ফোন করবে, আপনাকে এই সব অর্গানাইজ করতে বলবে। আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি হ্যাঁ বলবেন, আপনি ও যা বলবে আপনি হ্যাঁ বলে দেবেন, বাট করবেন না সে কাজটা, প্লিজ। ইনফ্যাক্ট আপনি আমাকে ইনফর্ম করবেন, রাইট? মিস্টার সোম, আই এম শিওর আমাদের পরিবার, আমাদের এই বিজনেস এম্পায়ারকে বাঁচাবার জন্য আপনি এইটুকু আমাদের হেল্প করবেন। আই এম শিওর ইউ উইল ডু ইট। আমি এতদিন আপনাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি, আপনাদের পরিবারে কোনো ক্ষতি হোক সেটা আমি চাইতে পারি? আপনি নিশ্চিন্তে থাকুন, মিস্টার ব্যানার্জি ফোন করলে আমি আপনাকে জানাবো, কেমন? থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আরেকটা রিকোয়েস্ট আছে, এই পুরো ব্যাপারটা না আপনার আর আমার মধ্যেই যেন থাকে, মানে আমার ছেলেমেয়েরাও যেন জানতে না পায়, রাইট? ওকে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংকস সো মাচ। রাধাকে আমাদের সম্পত্তি থেকে না হয় দূরে রাখা গেল, কিন্তু রাধা, কৃষ ওরা এখন আছে কোথায়? ওই দেখুন, চিঠিতে নাম ঠিকানা লেখা আছে, দুলাল বেরা, ফোন নাম্বারও দেয়া আছে। ওটা কিন্তু পৌঁছতেই হবে পয়লা বৈশাখের আগে। পয়লা বৈশাখের আগে এই চিঠিটা আমরা পৌঁছে দেবো, এটা গ্যারেন্টি। এই চিঠি দুলাল বেরার বাড়িতে পৌঁছতে না পৌঁছতে ওর চৌকাঠে কাল বৈশাখী আছড়ে পড়বে।